স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়, যে ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা বুবু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি ওর বাইরে সিমেন্টের এক ধরনের চুলা ছিল, সেখানে বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু, উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন। মনে হচ্ছে
খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতো দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। তো তার ভাইপোর সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো, কোথাও কোথাও খুঁজে পাচ্ছে না, তখন সে ভাবলো আমার মনে হয় আমার বোন পানিতে পড়েছে, পানিতে হবে। তো কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ নেওয়া হয়নি, এই কারণে যদি পানিতে পড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েভ দেখা যেত, কিন্তু পানিটা খুবই শান্ত ছিল। তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত তার ভাই বললো, না আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতেই আছে কোথাও। সে তখন পানিতে নেমে পড়লো। পানিতে নেমে খোঁজাখুঁজি করছে, আমরা তো আছি ওর পাশে, মানে আমরা উপরে আছি, পানিতে নামি নাই। তো সে খোঁজাখুঁজি করছে, পানিতে কোথাও খুঁজে পাচ্ছে না। তো যেদিক দিয়ে সচরাচর মানুষ গোসল করতে নামে পুকুরে, প্রথমত সেই দিকে খোঁজা হয়, কিন্তু সেদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে যেখানে পুকুরের ঘাট থেকে প্রায় 10-15 হাত দূরে সে তার বোনের যে ওড়নাটা, সে ওড়নাটা সে দেখতে পায় পানির মধ্যে। তো সে ওই ওড়নাটার কাছে গিয়ে ওড়নাটা পায়, কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তো সে পানিতে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, তো বসে পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সে যখন পুকুরের পাড়ের কাছে যখন আসে, তো তখন তার বোনের একটা পা তার পায়ের সাথে লাগে। তো তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে। সে তার বোনের পা টাচ করার পর সে দেখে লোকেশনটা জাজ করার চেষ্টা করে যে কোথায় আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মানে আমরা যেটাকে বলি কড়ই গাছের যে শিকড়ের মধ্যে মাথাটা ঢোকানো, মানে গুজে রাখা আছে এরকমটা। তো ফরচুনেটলি মাথাটা পানির নিচে ছিল না, পানির উপরে ছিল, কিন্তু মেয়েটা বেহুশ ছিল আর কি, সেন্সলেস ছিল। তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গেছিলাম। মেয়েটা তখন প্রায় 9-এ পড়তো, মেবি 8 অথবা 9-এ পড়তো। তো সে এখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে, তখনও সেন্সলেস ছিল, মাথার মধ্যে পুরো বডিতে কাদা মাখামাখি। তোর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সূরা পড়ে, মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ তুই তো কিছুই না, এমন তাচ্ছিল হাসে। মানে আমরা ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই। তারপর মেয়ের দাদাও অনেক সূরা পড়ে অনেক চেষ্টা করে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। মানে মোট কথা হচ্ছে সে ঘর থেকে বের হয়ে যাবে আর সে কাউকে কেয়ার করছে না, মানে এত জোর দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই, মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি, ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধরবো। তারপরও ধরে রেখেছে, ওর চাচাতো ভাই সবাই ধরে রেখেছে। তো এক পর্যায়ে গ্রামের যে হুজুরকে ডাকা হয় এখানে চিকিৎসা করার জন্য আর কি। তো হুজুর যখন আসছিল, আমরা তখন মেয়েটার ঘরের দরজার পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো হুজুর আসতেছে, আমরা দেখতেছি দূরে
ধরেন 40-50 গজ দূর হবে আসতেছে। সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে ডেকেছিস, হুজুর তো আসতেছে, এই হুজুর আমার কিছুই করতে পারবে না, এই হুজুর এর চেয়ে বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই, আর এই হুজুর তো কিছুই করতে পারবে না। তো আমরা অবাক হয়ে গেলাম যে সেই ঘরের মধ্যে থেকে সে কীভাবে হুজুরকে জাজ করলো যে হুজুর আসতেছে, যদিও আমরা ভিজুয়াল করেছিলাম যে আসতেছে, মেয়েটা তো ঘরের মধ্যে ছিল। তো হুজুর আসার পরে হুজুর ওর অ্যাটিটিউড দেখে হুজুর একটু ঘাবড়ে যায়, কারণ ওর শরীরে প্রচণ্ড শক্তি দেখাচ্ছিল। তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে। সে সরিষার তেল এবং এই যে শুকনো মরিচ, শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা করলো, করে মেয়েটার নাকে, তারপর চোখের দিকে এরকম দিল। দেওয়ার পর তো প্রচণ্ড চিৎকার, মানে মেয়েটার চিৎকার, এমন চিৎকার যে চিৎকার শুনে রাসেল ভাই সাধারণ মানুষ ভয় পাবেই। আর ওর কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ, মানে স্বাভাবিক ছিল না, খুব ভারী একটা কণ্ঠ। মানে আমরা বুঝতে পারছিলাম ভবিষ্যতে কোনো একদিন হলো আমি মেয়েটাকে নিয়ে যাব। তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই জিনটা মানে তাকে ছেড়ে যেতে রাজি হয়। তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয়। তো এর মধ্যে কিন্তু রাসেল ভাই অনেক রিচুয়ালি অনেক কিছুই করে, মেয়েটাকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, মানে অনেক কিছুই করে আমাদের সামনে। তো যখন সে চলে যেতে রাজি হয় তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হাড়, গরুর হাড়ের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে। তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার, সে কখনোই সে গরুর হাড়ে কামড় দেবে না, অন্য যাই কিছু সে করবে, কিন্তু সে গরুর হাড়ে সে কখনোই কামড় দেবে না। তো হুজুরের কথা ছিল তোমরা যদি যেতেই হয় তাহলে তোমাকে ওই গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়, বা অনেক রাগান্বিত চেহারা মেয়েটার বা জিনটা, অনেক রাগান্বিত চেহারা হুজুরকে বলে তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবই, তোরও ক্ষতি করব, মেয়েটারও ক্ষতি করব, তুই আমাকে ছেড়ে দেখো না, আমি এখন চলে যাব। তো হুজুর বলে না, তোমাকে এইভাবে যেতে দেওয়া হবে না, তোমাকে গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো অনেক কথা কাটাকাটির পর সে কখন রাজি হচ্ছিল না। তো সে বললো, হুজুর বলল যে ঠিক আছে, তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, ঠিক আছে। তো এখন যদি তুমি যাচ্ছ, যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখন আর ফিরে আসবে না। তো জিনটা কমিটমেন্ট করে সে আর কখনো ফিরে আসবে না, এবং একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার, যেটা বলে বার্জারের একটা ডাল, মানে সে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি। তো বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই। তো হুজুর আসার পূর্বে আর কি, ওই যখন হুজুর আসার পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল, তখন সে মেয়েটা, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম, তো সেই মেয়েটা আমাকে বলতেছে আর কি, আমার আন্টি, যে তুই এখানে আসছিস কেন, তুই তো মায়ের এক ছেলে না, আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই এখানে আসছিস কেন, তোর কিন্তু এখানে আসা ঠিক হয়নি। তো এই কথাটা কিন্তু রাসেল ভাই আমাকে বলে, যখন এই কথাটা বলে, কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে এবং বারান্দার ওই পাশেই রয়েছে বাগান। তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত দুটো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন, উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন না। উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন, উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন, এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো
যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে মানে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই মানে বডি ছাড়া পা দেখেছিলেন এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা হয়তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে মানে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্যপ্রবাহও পড়েছিল। পূর্ব দিকে চলে যাচ্ছে, উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে হ্যাঁ মা, আমিও তো সেইটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। একটা অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো বা এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো বা এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল, ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন।
তো যা ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল যেটা রোমানভ খেয়াল করেন। সেটা হচ্ছে মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি একটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভিতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো বা থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরা কোনো মেয়েকে দেখি নাই। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে